স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। শুরুতেই জানাবো আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে নির্বাচন পেছানোর অভিযোগ বিএনপির। সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিরতা, মন্তব্য জামায়াতের। সাম্য হত্যার বিচারে অবহেলা হলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি ছাত্র দলের। হত্যার বিচার কুলুষিত করছে গুপ্ত সংগঠন, দাবি সংগঠনটির। দেড় দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা সচল হচ্ছে। 15 জুলাই আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে শুনানি। হত্যা চেষ্টা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ। কাল তোলা হবে আদালতে। ঢাকার চীন প্রীতির কারণে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বলছে জিটিআরআই। দেশের 2 বন্দরে আটকা কয়েকশো পণ্যবাহী ট্রাক। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার মতো আচরণ করছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সরকারের 9 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমির খসরু আরও বলেন, দেশের স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। জাতীয় এবং জুলাই 2 সনদি গণভোটের মাধ্যমে চায় দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দিনের বৈঠক শেষে এসব বলেন দলটির নেতারা। তারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। 5 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে মতামত জানাতে 2য় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের এই বৈঠক। বৈঠক শেষে দলের নেতারা বলেন, জামায়াত জাতীয় ও স্থানীয় সরকার 2 নির্বাচনই চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় ও জুলাই সনদ 2টি গণভোটে চায় জামায়াত, তবে তা নির্বাচনের আগে না নির্বাচনের সাথে হবে তা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে দুদকের কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ আলাদা ব্যক্তির উপর ন্যস্ত করার পক্ষে তারা। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন সে প্রস্তাবও দিয়েছে জামায়াত ইসলামী।
ওনারাও আমাদের সাথে একমত হয়েছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে অবহেলা ও সহমর্মিতার অভাব দেখলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করবে ছাত্রদল। বিকেলে রাজধানী শাহবাগে অবরোধ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিতে হস্তান্তর হচ্ছে এই মামলা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের পর শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধ করা হয় সড়ক। সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন নেতাকর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী আর বসে থাকবে না। সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছা লক্ষ্য করে নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা ক্ষমতার কারণে। এর আগে সকালে ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। এ সময় সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাম্যের স্বজনদের। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই সময় সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার নগর ভবন ব্লকেড কর্মসূচি দিয়েছেন তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাল বুধবার থেকে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের এই লাগাতার বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল। আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ, তালা দেওয়া হয় বিভিন্ন ভবনে। সিটি কর্পোরেশনে আসছি ধর্ম নিবন্ধনের কাজে, কিন্তু আমি এসে সেবাটা পাইনি এবং আমি দেখলাম গেটে তালা এবং সামনে আন্দোলন। এখন আমি আগে জানতাম না যে আন্দোলন হচ্ছে। এখন ওনাদের নাকি আজকে অফিস বন্ধ, এটার জন্য আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইভেন এই কারণে আমরা একক ব্যক্তি বিষয়টা এরকম না, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন তালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সেটা পদত্যাগ করায় আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক দৃষ্টান্ত জন্য এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। হাইকোর্টে মামলা বাতিলের ১.৫ দশক পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা সচল করেছে দুদক। একই সঙ্গে আলোচিত এই মামলা পুনরুজ্জীবিত করতে ৫,৪৫২ দিনের বিলম্ব মওকুফ চেয়ে লিভ টু আপিল করেছে সংস্থাটি। ১৫ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি।
1996-97 সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় 3 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে 2007 সালের 2রা সেপ্টেম্বর মামলা করে দুদক। ওই বছর 19 সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। 2009-এ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। 2010 সালের 13ই এপ্রিল দুদকের করা ওই দুর্নীতি মামলা বাতিল করে রায় দেয় বিচারপতি শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ। প্রায় 1.5 যুগ পর চলতি বছর 5ই মার্চ হাইকোর্টের ওই মামলা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। আলোচিত এই মামলাটি শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন এমন মত দিয়ে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মাহমুদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট একাধিক অভিযোগের অনুসন্ধান দুদকে চলছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দিলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন ডিবি কার্যালয়ে। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ভাটারা থানার এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার তাকে হাজির করা হবে আদালতে। পাকিস্তান আর পূর্ব বাংলা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে শোবিজ অঙ্গনের তারকারাও। তবে আন্দোলনের বিপক্ষেও ছিলেন অনেকে। আন্দোলনকারীদের হত্যা চেষ্টার একটি মামলায় আসামি হয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ 17 জন। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জুলাই আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়, হস্তান্তর করা হয় ভাটারা থানায়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল সোমবার এই নায়িকাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে ভারতের জারি করা 6টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বন্দরে। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানিযোগ্য শত শত পণ্যবাহী ট্রাক। এছাড়া বেনাপোলে তৈরি পোশাক নিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় থাকা 36টি ট্রাক সহ শতাধিক পণ্যবাহী যানও আটকে আছে। তবে আনুষ্ঠানিক চিঠি না আসায় দেশের অন্য বন্দরগুলোতে এখনও এর প্রভাব পড়েনি। শনিবার নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক, সুতো, ফলসহ 6টি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। তবে সমুদ্রবন্দর দিয়ে পণ্য ঢুকতে পারবে বলে জানায় দেশটি। এই সিদ্ধান্তে সকাল থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়ে শত শত ট্রাক। নিষেধাজ্ঞার কারণে যশোরের বেনাপোলেও আটকা পড়েছে শতাধিক ট্রাক। এসব পরিবহনে তৈরি পোশাকসহ পচনশীল খাদ্যপণ্য রয়েছে। তবে এখনও চিঠি না আসায় দেশের অন্য স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি চালু আছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের আচমকা এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। অবনতি ঘটবে দীর্ঘদিনের সম্পর্কেরও। হঠাৎ করে আবার এই 4টে পূর্ণ বন্ধ হয়ে গিয়ে চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী আর লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। তবে স্থলপথ দিয়ে রপ্তানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। যে উভয় দেশের ভোক্তা এবং খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক,
নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে ঢাকার সরকারি 7 কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী এই ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। শিগগিরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে। 7 সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। 2017 সালের 17 ফেব্রুয়ারি এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়া জনতুষ্টির আশায় সরকার ঋণ করে আর কোনো মেগা প্রকল্প হাতে নেবে না, কথা জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির। সভা শেষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, নতুন বাজেটে কষ্ট হলেও বিদেশি ঋণ পরিশোধকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। সরকারের কাছে কেন এত দাবি তোলা হচ্ছে তা নিয়েও এ সময় প্রশ্ন তোলেন তিনি। স্বল্প মেয়াদী উচ্চ সুদের কোনো ঋণ নেওয়া হচ্ছে না, মেগা প্রকল্প আমরা নিচ্ছি না, একমাত্র মাতারবাড়ি সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে। এই বছর থেকে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই সাভারে। সেখানে পৌরসভার সাধারণ মানুষের যে সমস্যার সমাধান বা সেইখান থেকে উত্তরণের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। কথা বলবো, জানার চেষ্টা করবো তার কাছ থেকে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। যেহেতু আপনি এখানে দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা উন্নত হয়েছে, কিংবা মাদক ছিনতাইকারী, কিশোর গ্যাং, এই যে বিষয়গুলো আছে এখানে সাভারে আমরা দেখেছি সাধারণ মানুষের একটা আতঙ্ক থাকে সব সময় বের হওয়ার পর। সেই বিষয়টা আসলে আপনারা কতটা জোরদার করেছেন? আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফলে 5ই আগস্টের পরে সাভার আশুলিয়া যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ একটা জায়গা এবং এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এখানে বিভিন্ন চক্র একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে একটা মেকানিজম করার চেষ্টা করেছিল, সেটা আমরা কঠোর হস্তে দমন করতে পেরেছি। বিশেষ করে গার্মেন্টস শিল্প এলাকায় যে সমস্ত অস্থিতিশীল করার জন্য যারা বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছিল, তারপরে অবৈধভাবে অর্থ ডোনেট করছিল, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন শিল্প এলাকা ঠান্ডা হয়েছে। এরপরে আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল প্রতিদিন ছিনতাইকারী এবং ডাকাতির ক্ষেত্রে। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছিল, আজ থেকে আপনি দেখেন যে 4 মাস বা 5 মাস আগের ঘটনা, তখনও কিন্তু লোকজন বাইরে বের হতেই একেবারেই প্রকাশ্যেই পকেট মেরে নিয়ে যেত, হাতে মানি ব্যাগ থাকলে সেটা ছিনতাই করে নিয়ে যেত, কেউ দেখার ছিল না। বিভিন্ন রকমের অপরাধে অবস্থা ছিল। আমি যেহেতু এখানে 5ই আগস্টের পরে অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 জয়েন করেছি, জয়েন করার পর থেকে প্রথমে আমাকে এগুলো নিয়ে খুব হিমশিম খেতে হচ্ছিল। আমাদের জনবলও কম ছিল, এরপরে আমাদের লজিস্টিক সাপোর্টও কম ছিল, কারণ পুলিশ পিক আপ না থাকলে আমাদের লেগুনা, সিএনজি এগুলো ভাড়া করে আমাদের তখন মানুষ বুঝতে পারতো না যে এখানে পুলিশের উপস্থিতি রয়েছে। সুতরাং এগুলো নিয়ে আমরা যখন হিমশিম খাচ্ছিলাম, তারপরে আমরা লজিস্টিক সাপোর্ট পেয়েছি। এরপরে আমরা দেখেন যে গত কয়েক মাসে 5-6 মাসে আমরা প্রায় 110 জনের মতো ডাকাত এবং ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পেরেছি এবং যে সমস্ত ডাকাতি করার যে সরঞ্জামাদের থাকে সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আপনারা যে এই বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন কাজ করছেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে, তাই তো? তো এই ভোগান্তি লাঘবে এই যে 3 হুইলারগুলো ধরছেন আপনারা, আবার ছিনতাইকারীকে ধরছেন, কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রেশার আছে কিনা বা সুপারিশ থাকে কিনা সেটা?
রাজনৈতিক সুপারিশ অনেকেই করে, কিন্তু আমাদের আইনগতভাবে যেটা আমরা করার দরকার আমরা সেটা করি। মূল হোতাদের ধরার ফলে তারা আর এই এলাকায় আর এগুলো করতেছে না। এখন আমরা মাদকের দিকে চলে আসছি। আমরা আশা করি যে এটাও আমাদের সীমিত মধ্যে আসবে, কারণ মাদকে যারা জড়িত থাকে তারা মূলত অন্য অন্য অপরাধেও মানে সব কিছু ক্ষেত্রে তারা এইগুলো টাকা ইনকামের জন্য তারা সব ধরনের যে সমাজটা নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কিশোর গ্যাং তৈরি করা সব কিছু এরা করে। তো সব দিকে আমাদের নজর আছে। আমরা আশা করি যে এটা আরও বসবাসযোগ্য হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ধামরাই পৌরসভা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং উত্তরণের নীতি নির্ধারণে কী ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। মেহেরপুর, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম, লিচু, ফসলি জমি ও গাছপালার। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। গাইবান্ধায় দোকানের ওপর গাছ ভেঙে এক নারী নিহত হয়েছেন। আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে তছনছ মেহেরপুর। শনিবার রাতে ঝড়ের তাণ্ডবে মাঠেই নষ্ট হয়েছে কলা, ধান ও পেঁপের ক্ষেত। কয়েকদিন পরই কৃষক ফসল ঘরে তুলতেন, এখন পুরো ক্ষেত মাটির সাথে মিশে গেছে। এখন আর কোনো খরচ নেই, এখন চাষিরা কলা বেচবে আর দুটো পয়সা হাতে পাবে, চাষিদের একটা আনন্দ। আর এই মুহূর্তে গতকাল রাত্রে সব ভেঙে একবারে সব শেষ। ঝড়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন আম, লিচু বাগান মালিকরা। 40 থেকে 50 ভাগ আম ও লিচু ঝরে পড়েছে বলে দাবি কৃষকের। এতে ব্যাঘাত ঘটতে পারে রপ্তানিতে। হিমসাগর আম পেকে গিয়েছে, তারপরে গতকালকে যে ঝড় প্রায় 30 থেকে 40% আম ঝরে গেছে। আমাদের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। 40% আম পড়ে গেছে এবং 40% লিচু পড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহর, সদর ও মুজিবনগর উপজেলা। গাছপালা ভেঙে পড়ে সড়কের উপর, বিঘ্ন ঘটে যান চলাচলে। প্রতিটা অলিতে গলিতে গাছপালা ভেঙে গেছে, বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের খুঁটি সব উপড়ে গেছে। কৃষি বিভাগ বলছে মাঠ ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন তারা। ক্ষতির আঘাত এনেছে বিশেষ করে আম, কলা এবং পেঁপে, লিচুর কিছু অংশে। তবে গাছগাছালি ভেঙেছে। আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আমাদের মাটি অ্যাসেস করতে বলেছেন, আমরা সেটিকে অ্যাসেস করছি। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ঝড়ে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসের তীব্রতায় চা দোকানের উপর গাছ ভেঙে এক নারী নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে একটি গাছ ভেঙে প্রায় 14 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দূষণমুক্ত নদী, নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ, এই প্রতিপাদ্যে সামনে রেখে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলী আহমদ চুনকানগর পাঠাগার মিলনায়তনে এর আয়োজন করে নৌ পরিবহন অধিদপ্তরের নারায়ণগঞ্জ সার্ভে শাখা। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ শফিউল বারী। আলোচনা সভার পাশাপাশি দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন পরিবেশে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।